হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার জীববিদ্যা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার বায়োলজি সাজেশন হিসাবে ইউনিট 5 হিউম্যান ফিজিওলজি অর্থাৎ মানব শারীরবিদ্যা থেকে এই দেহতরল ও সংবহন এবং সংবহন অধ্যায় থেকে আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। প্রথমে আমরা 2 নম্বর মানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনের 2টি কাজ লেখো। তা হিমোগ্লোবিনের প্রথম কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহন। রক্তের হিমোগ্লোবিন প্রশ্বাসবায়ু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন রূপে কোষে কোষে অক্সিজেন পরিবহন করে, খুব ভালো করে মনে রাখবে। আর নেক্সট হচ্ছে শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিনো যৌগ হিসাবে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে ফুসফুসে ফিরিয়ে আনে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাফার হিসাবে হিমোগ্লোবিন বাফার হিসাবে রক্তে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখে, খুব ভালো করে এটা তৈরি করে নেবে। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অস্বাভাবিকতার জন্য সৃষ্ট রোগের নাম কি। তাহলে প্রথম অংশ হচ্ছে হিমোগ্লোবিনোমিটার যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয়। আর দ্বিতীয় অংশ উত্তর হচ্ছে হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগের নাম হলো থ্যালাসেমিয়া, খুব ভালো করে মনে রাখবে। গ্লোবিন অংশের অস্বাভাবিকতার জন্য সৃষ্ট রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। নেক্সট, কবজি শ্রেণীর প্রাণীদের রক্তে উপস্থিত তাম্রঘটিত রঞ্জক পদার্থের নাম কি। তাম্রঘটিত রঞ্জক পদার্থ হচ্ছে হিমোসায়ানিন। আর দ্বিতীয় অংশ হচ্ছে হিমোসায়ানিন গঠনকারী ধাতব পদার্থটির নাম লেখো। হিমোসায়ানিন গঠনকারী ধাতব পদার্থটি হচ্ছে কপার বা তামা। এখানে হিমোগ্লোবিন হয়ে গেছে, হিমোগ্লোবিন হবে না, হিমোগ্লোবিন হচ্ছে আয়রন, লোহা। এটা প্রিন্টিংয়ে ভুল আছে। হিমোসায়ানিন গঠনকারী ধাতব পদার্থটির নাম হচ্ছে কপার বা তামা, এটা প্রিন্টিংয়ে ভুল আছে, হিমোগ্লোবিনের জায়গায় হিমোসায়ানিন, এটা খেয়াল রাখবে। যদি তোমরা বুঝতে পারবে তবু আমি বলে দিলাম। এবার 4 নম্বর শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। প্রথম কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন করা শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান কাজ, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ভেরি ইম্পর্ট্যান্ট। আর 2 নম্বর হচ্ছে দেহে প্রবিষ্ট বিজাতীয় কণা ও ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে বিভিন্ন উৎসেচকের সাহায্যে শ্বেত রক্তকণিকা ধ্বংস করে, খুব ভালো করে মনে রাখবে শ্বেত রক্তকণিকার 2টি কাজ। এবার নেক্সট 5 নম্বর প্রশ্ন, 2টি ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকার নাম লেখো। তাহলে 2টি ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে নিউট্রোফিল ও মোনোসাইট। নেক্সট 6 নম্বর রক্তের শ্রেণীবিভাগের 2টি তাৎপর্য লেখো। তাহলে প্রথম হচ্ছে রক্ত সঞ্চারণ। শল্য চিকিৎসার সময় রক্তদান বা রক্ত গ্রহণ করার প্রয়োজন হলে দাতা ও গ্রহীতা রক্তের শ্রেণী জানা অত্যন্ত প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, খুব ভালো করে মনে রাখবে। কারণ বিপরীত অ্যাগ্লুটিনোজেনের প্রভাবে রক্তকণিকার অ্যাগ্লুটিনেশন ঘটে, অর্থাৎ বিপরীত অ্যাগ্লুটিনোজেনের প্রভাবে রক্তকণিকার কী হবে, অ্যাগ্লুটিনেশন মানে জমাট বেঁধে যায়, পিণ্ড ঘটে যায়, পিণ্ড তৈরি হয়ে যায়, ফলে রক্ত জমা বেঁধে যায়। এবার রোগ নির্ণয়। রক্তের শ্রেণী নির্ণয়ের সাহায্যে কয়েকটি বংশগত রোগ শনাক্ত করা হয়, খুব ভালো করে মনে রাখবে। যেমন এ রক্ত শ্রেণীভুক্ত ব্যক্তিরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগে বেশি ভোগেন, এদের পাকস্থলী ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আক্রান্ত হয়। আর 2 নম্বর হচ্ছে ও রক্ত শ্রেণীভুক্ত ব্যক্তিরা পেপটিক আলসারের বেশি আক্রান্ত হন। নেক্সট প্রশ্ন,
কোন ভিটামিন ও খনিজীয় পদার্থটি রক্ততঞ্চনে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ভিটামিন হচ্ছে ভিটামিন কে, আর খনিজ পদার্থ হচ্ছে ক্যালসিয়াম। তাই ভিটামিন কে এবং খনিজ ক্যালসিয়াম আয়ন রক্ততঞ্চনে সাহায্য করে। লসিকার দুটি প্রধান কাজ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম হচ্ছে লসিকার মাধ্যমে কলারস পরিবাহিত হয় এবং উচ্চ আণবিক ওজন বিশিষ্ট পদার্থ ও স্নেহকণা যেগুলি রক্তবাহের মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে না, ভালো করে রাখবে, পরিবাহিত হতে না পারায় লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। আর 2 নম্বর হচ্ছে ক্ষুদ্রান্ত্রের কেন্দ্রে অবস্থিত ল্যাকটিয়াল নামটা খুব ভালো করে রাখবে। ক্ষুদ্রান্ত্রের কেন্দ্রে অবস্থিত ল্যাকটিয়াল নামক লসিকাবাহের মাধ্যমে বিশ্বসিত স্নেহ পদার্থ রক্তস্রোতে প্রেরিত হয়। এবার নেক্সট, ফোরামেন ওভেল ও ফোসা ওভালিস কি? প্রথমে আমরা ফোরামেন ওভেল দেখি। ভ্রূণ অবস্থায় মানব হৃৎপিণ্ডের দুটি অলিন্দের মাঝের প্রাচীর মানে কোনটা? আন্ত অলিন্দ পর্দায় যে গর্ত থাকে তাকে ফোরামেন ওভেল বলে। আর এবার নেক্সট হচ্ছে ফোসা ওভালিস। পরিণত মানুষের হৃৎপিণ্ডের ফোরামেন ওভেল বুঝে যাওয়ার কারণে, এখানে বুঝে হবে না, বুঝে বয়সু বর্গজয় একা হবে, বুঝে যাওয়ার কারণে আন্ত অলিন্দ প্রাচীরে একটি অবতল অংশ সৃষ্টি হয় বা একটা অবতল খাঁজ সৃষ্টি হয়, তাকে ফোসা ওভালিস বলে। নেক্সট 10 নম্বর, মানুষের হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক কাকে বলে? ছন্দ নিয়ামক অর্থাৎ পেসমেকার। হৃৎপিণ্ডের ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা ও অলিন্দ উপাঙ্গের সংযোগস্থলে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড অবস্থিত। 1 মিনিটে 70 থেকে 80টি হৃদস্পন্দন সৃষ্টি করতে পারে এবং এটি হৃৎপিণ্ডের বাকি অংশের ছন্দকে নিয়ন্ত্রণ করতে পারে বলে এসএ নোডকে অর্থাৎ সাইনোঅ্যাট্রিয়াল নোডকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বা পেসমেকার বলা হয়। খুব ভালো করে রাখবে। এইবার হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন হার 72 বার পার মিনিট হলে হৃদচক্রের সময়কাল কত হবে? আর দ্বিতীয় অংশে প্রথম হৃদধ্বনি শোনা যায় কখন? তাহলে হৃৎপিণ্ডের স্পন্দন হার 72 বার যদি প্রতি মিনিটে, পার মিনিট মানে প্রতি মিনিটে যদি 72 বার যদি হয়, তাহলে হৃদচক্রের সময়কাল হয় কত? 0.8 সেকেন্ড। আর দ্বিতীয় অংশ হচ্ছে প্রথম হৃদধ্বনি শোনা যায় যখন নিলয়ের সংকোচন শুরু হয়। এইবার 12 নম্বর, ঘাত পরিমাণ অর্থাৎ স্ট্রোক ভলিউম কি? মানবদের হার্ট উৎপাদের স্ট্রোক ভলিউমের মান কত? তাহলে প্রথমে আমরা দেখি ঘাত পরিমাণ। হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে হৃৎপিণ্ডের সিস্টোলা ডায়াস্টল হয়, সংকোচনের প্রসারণ হয়। হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতিটি নিলয় যে নির্দিষ্ট পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে তাকে হৃৎপিণ্ডের ঘাত পরিমাণ বা স্ট্রোক ভলিউম বলে। আর দ্বিতীয় অংশ হচ্ছে মানবদের হার্ট উৎপাদের স্ট্রোক ভলিউমের মান হলো 70 ml। নেক্সট 13 নম্বর, অ্যাঞ্জাইনা পেক্টোরিস কাকে বলে? ক্লান্তি বা অবসাদে হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে হৃৎপেশিতে অক্সিজেন সরবরাহ কমে যায় ও বুকের বাম দিকের নিচে ব্যথা অনুভূত হয়, একে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলে। নেক্সট 14 নম্বর, করোনারি থ্রম্বোসিস কি? খুব সুন্দর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করোনারি ধমনীতে রক্তপিণ্ড গঠিত হলে, যেমন রক্ত জমাট বেঁধে যাচ্ছে, দলা পেকে যাচ্ছে, করোনারি ধমনীতে রক্তপিণ্ড গঠিত হলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়, একে করোনারি থ্রম্বোসিস বলে। এবার 15 নম্বর, ব্লাড ব্যাংকে তঞ্চন নদী পদার্থ হিসাবে সোডিয়াম সাইট্রেট ব্যবহৃত হয় কেন? খুব ভালো প্রশ্ন। ব্লাড ব্যাংকে তঞ্চন নদী পদার্থ হিসাবে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। আর এখানে অন্যভাবে প্রশ্ন আসতে, যদি প্রশ্নটা 1 নম্বর আসে ব্লাড ব্যাংকে তঞ্চন নদী পদার্থ হিসাবে কী ব্যবহার করা হয়, তখন তোমরা বলবে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। আর এখানে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় কারণ এটি ক্যালসিয়ামের অধক্ষেপ হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট সৃষ্টি করে, ফলে মুক্ত ক্যালসিয়াম আয়ন রক্তে না থাকায় রক্ততঞ্চন বাধা পায় ও সোডিয়াম সাইট্রেট সহজেই দেহকোষে বিপাকিত হতে পারে।
এবার নেক্সট 16 নম্বর, RH ফ্যাক্টর কি? রিসাস ফ্যাক্টর। রিসাস নামক বাঁদরের প্রজাতির রক্তরসে উপস্থিত একটি প্রোটিন ফ্যাক্টর RH ফ্যাক্টর নামে পরিচিত, যা বিভিন্ন বিবর্তনের ধারা অতিবাহিত করে মানব রক্তে উপস্থিত। এটি এক প্রকার অ্যান্টিজেনিক ফ্যাক্টর। এটি রক্তরসে উপস্থিত থাকলে তা RH পজিটিভ এবং অনুপস্থিত থাকলে তা RH নেগেটিভ। খুব ভালো করে রাখবে। সেই জন্য যখন এই রিসাস ফ্যাক্টরটা RH ফ্যাক্টরটা রক্তরসে উপস্থিত থাকবে থাকলে তখন বলা হবে কি হচ্ছে RH পজিটিভ, আর যদি না থাকে তখন বলা হবে কি RH নেগেটিভ। এবার 17 নম্বর, অধিক রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন বলতে কি বোঝো? মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 mmHg। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার উল্লেখ থাকছে। মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 mmHg। খুব ভালো করে রাখবে। সিস্টোলিক চাপ 140 মিলিমিটার Hg ও ডায়াস্টোলিক চাপ 100 মিলিমিটার Hg হলে বা তার ঊর্ধ্বে হলে তাকে অধিক রক্তচাপ বলে। তাহলে নর্মাল ছিল কত? মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80, তাহলে সিস্টোলিক প্রেশার ছিল 120, সে জায়গায় যদি 140 mmHg হয়ে যায় আর ডায়াস্টোলিক প্রেশার নর্মাল হচ্ছে 80, সেটা যদি 100 mmHg হয়ে যায় তাহলে বা তার বেশি যদি হয় তাহলে কি বলা হবে? অধিক রক্তচাপ। নেক্সট, অ্যাগ্রানুলোসাইট বলতে কি বোঝায়? অ্যাগ্রানুলোসাইট হচ্ছে যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাবিহীন, অর্থাৎ দানা থাকে না সাইটোপ্লাজমে, তাদের অ্যাগ্রানুলোসাইট বলে। যেমন মনোসাইট, লিম্ফোসাইট, এগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। নেক্সট, হৃদস্পন্দনের হার নির্ণয় করে কে? মানব হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলে? তা হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে SA নোড অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল নোড। আর দ্বিতীয় অংশ হচ্ছে SA নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোডকে মানব হৃৎপিণ্ডের পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। এবার 20 নম্বর প্রশ্ন, কোন কপাটিকা বন্ধের ফলে ডাব ধ্বনি সৃষ্টি হয়? অথবা এইভাবে আসতে পারে, দ্বিতীয় হৃদঘাত কোন কপাটিকাটির বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কিত? তাহলে আমরা প্রথম অংশটা দেখি। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধের ফলে হচ্ছে ডাবধ্বনির সৃষ্টি হয়। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা অর্থাৎ সেমিলুনার ভাল্ব। আর দ্বিতীয় অংশ হচ্ছে একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক রক্তচাপের, যেটা খানিক আগে আমরা বললাম, সুস্থ ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 mmHg। এবার আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী কিছু প্রশ্ন দিয়েছি 3 মার্কসের, এইগুলো তোমরা তৈরি করে নেবে। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। 2 নম্বর হচ্ছে দ্বিচক্রী সংবহন কাকে বলে? দ্বিচক্রী সংবহনের গুরুত্ব আলোচনা করো। খুব ভালো করে করবে। ECGতে QRS কমপ্লেক্সের তাৎপর্য কী? 4 নম্বর হচ্ছে প্রদত্ত সংবহন তন্ত্রজনিত গোলযোগের সম্পর্কে সংক্ষেপে লেখো। A হচ্ছে হার্ট ব্লক, B হচ্ছে হার্ট অ্যাটাক, আর C হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর 5 নম্বর হচ্ছে সায়ানোসিস কী? সায়ানোসিসের কারণ কী? এই 5টা ছোটো প্রশ্ন দেওয়া হয়েছে 3 মার্কসের, এগুলো তোমরা তৈরি করে নেবে। এবার রচনাধর্মীতে গোটা 2-3 প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা খুব ভালো করে করবে। এগুলো করলে এর মধ্যেই পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, রক্ততঞ্চনের ধাপগুলি বর্ণনা করো। অতি অবশ্যই এগুলো এই 5 নম্বরগুলো করে রাখবে। হৃদচক্রের সংজ্ঞা দাও। শব্দছকের সাহায্যে হৃদচক্রের বিভিন্ন দশাগুলি নির্দেশ করো। এইবার 3 নম্বর হচ্ছে ফিকের মূলনীতিটি বিবৃত করো। ফিকের মূলনীতি ব্যবহার করে হার্ট উৎপাদ কিভাবে পরিমাপ করা হয়। আর 4 নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি সম্পর্কে আলোচনা। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা অবশ্যই করবে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দিলাম আর যেগুলো উত্তর করে দিলাম প্রত্যেকটা কিন্তু বাছাই করা। অতএব এগুলো তোমরা অতি অবশ্যই করবে, তাহলে এই লেসন থেকে যে প্রশ্নই দিক না কেন তোমরা লিখে আসতে পারবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো
এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।